জমিদার সাহেব দয়া করে আমার পোলাটারে সাইরা দেন, আর মায়ের নাম পোলাটা আমার মইরা যাইব। আল্লাহ দোহাই লাগে জমিদার সাহেব, অগরে মাই থামাইতে কোন। জমিদার সাহেব আপনার তোরে হাত জোর করে অনুরোধ করতে আছে জমিদার সাহেব, আমার পোলাটারে মাইরা ফালাইব ওরা। কিম সোকজিন আকুতি মিনতি করে জমিদার জিয়ন জাংকুকের কাছে কান্না করতে থাকে, কথাগুলো বলতে থাকে। জিয়ন জাংকুক এই রূপসা গ্রামের বড় জমিদার। রাজকীয় চেয়ারে বসে আছে জমিদার জিয়ন জাংকুক, বয়স প্রায় 50-এর কাছাকাছি। জিয়ন জাংকুক বড় জমিদার হওয়াতে তার দাপটে পুরো গ্রামের মানুষ ভীতু হয়ে থাকে জাংকুকের সামনে। এত ভয় ভীতির মাঝেও কিম সোকজিন আর আরামের ছোট ছেলে মিনসুগা সাহস করে জাংকুকের বন্ধু জেহপের মেয়ে ফার্ক জিমিনকে ভালোবেসেছে, আর এই কথাটা এখন সবার মাঝে বিচরণ করছে। তাই জাংকুক সুগাকে ধরে এনে বেধর মার মারছে। ছেলের এমন মার দেখে আরেম জাংকুকের বসা রাজকীয় চেয়ারের সাথে মাথা ঠুকরে কান্না করছে আর বলছে, বড় সাহেব পোলাটারে মাইরা ফালাইতাছে, আর মায়ের নাম বড় সাহেব, আপনি কইলে ওরা মার থামাইব। থামান বড় সাহেব, থামান, ওরে মারতে মানা করেন, দয়া করুন বড় সাহেব, দয়া করুন। চেয়ারে বসে থাকা জিয়ন জাংকুক এবার কিম সোকজিন আর আরামের দিকে তাকালো। কি করেছে আপনাদের ছেলে তা তো আপনাদের অজানা নয় জিন বেগম। আরে মুন্সি, এই গ্রামে প্রেমের নামে ফষ্টি নষ্টি করা মানে মৃত্যুদণ্ড, আর আপনাদের ছেলে সেটাই করেছে। এদিকে সুগাকে বেধম মার মারছে, সেটা থামছেই না। গ্রামের সব মানুষ সুগার মা দেখে ওদের চোখেও পানি। এরই মাঝে কারো ভয়ানক চিৎকারে গ্রামের মানুষ প্রায় সবাই চেপে গিয়ে কাউকে জায়গা করে দিল। কিম তাহিয়ং দৌড়ে আসে সবার মাঝখানে এসে থামে। ভাইয়ের এমন মার দেখে তেই দৌড়ে যায় ভাইয়ের কাছে। সবাই তখনও সুগাকে মারছে। তেই সুগাকে জড়িয়ে নেয়, এতে করে তের গায়েও মারের আঘাত লাগে। তেই সুগাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাই, এই ভাই চোখ খোল। জাংকুকের ইশারায় মার থেমে যায়। তেই তখন নিজের ওড়না দিয়ে সুগার রক্তমাখা মুখটা মুছে দেয়। সুগা তের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপা তোমার গ্রামে আনা তো গেল, 6টা বছর পর তোমাকে দেখতে পেলাম আপা, তোমাকে দেখে খুব ভালো লাগছে আপা। বলে সুগা জ্ঞান হারিয়ে ফেলে। সবাই তেকে ধরতে গেলে তে চিৎকার করে বলে ওঠে, খবরদার, একদম আমাকে স্পর্শ করবে না তোমরা মূর্খের দল। তোমাদের স্পর্শ আমার জন্য ঘৃণ্যময়, আর আমার ভাইয়ের জন্যেও। তে তখন তার গায়ের ওড়নাটা খুলে সুগার মুখটা ঢেকে দেয়। তের গায়ে কোনো ওড়না না থাকায় তের শরীরে বেড়ে ওঠা অন্তদাহ ভেসে আছে। সবাই মুখে হাত দিয়ে অবাক হয়ে থাকে, কারণ গ্রামে মেয়েরা সবসময় পর্দা ধারা নিজেকে আবদ্ধ করে রাখে, আর সেইখানে তের বুকস্থান সম্পূর্ণ ঢাকা ছাড়া। জাংকুক এক দৃষ্টিতে তের নরম শরীরের দিকে তাকিয়ে আছে। কেমন লোভনীয় লাগছে তেকে দেখতে। ওকে আমার চাই, ওর শরীরে বেড়ে ওঠা ওই অষ্টদাহ আমি আমার বাহু ডরে চাই। পাগল হয়ে যাচ্ছি আমি। জাংকুকের ভাবনার মাঝেতে চিৎকার করে বলে ওঠে, এটা জঘন্য রকমের অন্যায়। একজন নাবালক ছেলেকে অকারণে মারা নির্বোধের কাজ, এবং অল্প বিদ্যা যে ভয়ঙ্কর তার প্রমাণ স্বয়ং আপনি নিজেই জমিদার জিয়ন জাংকুক। এই জাংকুকের নাম ধরে বলাতে জাংকুক ক্ষিপ্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো আর রাগী কণ্ঠে বলে উঠল, নিজের সীমানায় থাকো দেই, না হলে তার পরিণতি খুবই ভয়াবহ হবে। তের এমন কথার কাজে তের মা জিন আবারও জাংকুকের কাছে ক্ষমা চায়। জিন তেকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ভুল মার্জনা করবেন জমিদার জিয়ন জাংকুক সাহেব। এই গ্রামের জমিদার আপনি, সকলের নেতা আপনি, তাই সকলকে ন্যায় পথ দেখানো আপনার দায়িত্ব। ক্ষমতাশীল কারোর বক্তব্যে কে অপরাধী তা নির্বাচন করতে পারেন না আপনি। আপনার উচিত ছিল দুই তরফা পরিবারের বক্তব্য শোনা। আপনার উচিত ছিল স্বয়ং দুই ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা, নাকি আমার ভাইকে মারা। বলুন, আমার ভাই এখনো অবুঝ, তার সাথে প্রেম খেলায় জড়ানো মেয়েটি আমারও বড়, অথচ শাস্তি আমার ভাইয়ের জন্য। এটা কেমন ন্যায় বিচার আপনার মিস্টার জিয়ন জাংকুক জমিদার? আমি ন্যায় বিচার চাই জমিদার সাহেব, আমার ভাইয়ের জন্য ন্যায় বিচার চাই। ওই পরিবারের মেয়েকে জিজ্ঞাসা করা হোক,
আমি স্বয়ং তাকে প্রশ্ন করতে চাই। গ্রামের সকলে সমর্থ দেয়। জাঙ্কুক বাধ্য হলো তার বন্ধু জেহোপের মেয়ে জিমিনকে বিচার সভায় আনতে। তেই জিমিনের কাছে যায়। জিমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তেই তখন জিমিনকে জিজ্ঞাসা করে, জিমিন, আপনি কি আমার ভাই সুগাকে ভালোবাসেন? বলুন জিমিন, ভয় পাবেন না। আমি সুগাকে ভালোবাসি। আমি জানি আমাদের বয়সের ব্যবধান অনেক বেশি, কিন্তু তাও আমি সুগাকে ভালোবাসি। আমি সুগাকে বিয়ে করতে চাই। আমাদের ভালোবাসায় কোনো নোংরামি ছিল না, তাই আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি সুগাকে বিয়ে করতে চাই। আমি সুগাকে ভালোবাসি। সুগাকে ছাড়া আমি বাঁচবো না। এখানে সুগার একার পক্ষের কোনো দোষ নেই। যদি সুগা দোষ করে তাহলে সেই দোষের দোষী আমি নিজেও। শাস্তি পেলে আমাকেও শাস্তি পেতে হবে। আমিও শাস্তি পেতে চাই সুগার মতো। জিমিনের এমন বক্তব্যে জাঙ্কুকের আর কিছুই বলার ছিল না। তে কারো অনুমতি না নিয়ে ভাইকে নিয়ে চলে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যায় বসার ঘরে আরএম, জিন, তে, সুগা বসে আছে। তার মুখে রাগের ছাপ। তে তখন বাবা মাকে উদ্দেশ্য করে বলে, শান্তি হলো তোমাদের? আমি কতবার তোমাদের বলেছি চলো আমার সাথে, শহরে থাকবে তোমরা। আর মা, তোমার ওই জমিদার সাহেব বড় সাহেব বলাটা গুজেছে তো এখন? জমিদার সাহেব ভালো, বড় সাহেব ভালো, এখন বলো না এটা? তোমাদের এই জমিদারের কারণেই আজ সুগারের ভয়ানক অবস্থা হয়েছে মা। আর তোমরা গ্রামে থাকো, শহরে থাকতে হবে না। থাকো, গ্রামে থাকো, আমার কি। এটা গ্রাম না, এটা নেহাতি একটা পাগলখানা। কথাগুলো বলে তে রাগ দেখিয়ে তার নিজের রুমে চলে যায়। পরদিন দুপুর বেলায় তের বাড়িতে জাঙ্কুক বিয়ের প্রস্তাব পাঠায়। কথাটা শুনে জিন অবাক হয়ে যায়। আর পরে এই খবরটা শুনে তের রক্ত গরম হয়ে যায়। তাই মাকে বলে, আপনার জমিদার, আপনি তার কাছে কৃতজ্ঞ, আমি না। আর আমি এই গ্রামে থাকিও না, তাই বিয়ের প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর বিয়ের কথা বলার প্রশ্ন তো আসেই না। যার 3টে বউ আছে তাকে কিভাবে বিয়ে করার কথা ভাবেন আপনারা? আমারও তার বয়সের পার্থক্য না হয় বাদই দিলাম। জিনার আরএম তার কথা শুনে অনেক ভেবে চিন্তে তাকে গ্রাম থেকে পালিয়ে শহরে চলে যেতে বলে। তে যেতেও নেয়, কিন্তু প্রতিমতে জাঙ্কুকের লোকেরা তাকে ধরে জাঙ্কুকের বাড়িতে নিয়ে যায়। জিনার আরএম ভয় পেয়ে যায়। জিনা আকুতি গলায় জাঙ্কুককে বলে, জমিদার সাহেব, মাইয়াটা আমার অবুঝ, শহরে পড়াশোনা করে, গ্রামের রীতি জানে না কিছু। আপনি দয়া কইরা ওরে মাফ কইরা দেন। আমি খুবই লজ্জিত জমিদার সাহেব। মাইয়াটা এখন বিয়ে করতে চায় না। বিয়ে না করে আপনার ছোট ছেলের মৃত্যু, সেটা কি আপনি চান বলুন? সকল বাধা আর আকুতি মিনতি উপেক্ষা করে সেই রাতে জাঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়। তেকে জাঙ্কুকদের বাড়িতেই হাতকে দেওয়া হয়। বসার ঘরে সবার সামনে তে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তের এখন মারাত্মক রকমের গালি দিতে ইচ্ছে করছে সবাইকে, বিশেষ করে জাঙ্কুককে। কারণ তেকে ঘিরে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের 3 বউ, মা, 2 বোন, বাড়ির কাজের লোকেরা। তে এতটাই সুন্দর যে তেকে দেখে জাঙ্কুকের 3 বউ আয়ু, হানসুহি, লিসা সবাই তেকে খুঁটে খুঁটে দেখছে। কেউ তের চুলে হাত দেয়, কেউ শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়ে ধরে দেখে, কেউ আবার তের মুখের দিকে তাকিয়ে আছে। আর জাঙ্কুক একটা চেয়ারে বসে তেকে নিয়ে যা যা করছে সবটাই দেখতে থাকে। বসার ঘরে আরো মানুষ আছে, সবার নজর তের দিকে। জানো, তেই আসমান থেকে নেমে আসা কোনো হুড়পড়ি। তেই ভীষণ বিরক্ত হচ্ছে সবকিছুতে। এরপর তেই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সবাইকে উদ্দেশ্য করে বলে, মার্জনা করবেন, আপনারা কি আপনাদের হাত নিজ নিজ জায়গায় রাখতে পারেন? আসলে আমাকে এভাবে স্পর্শ করাটা আমার পছন্দ না। আমার স্পর্শ পছন্দ না, ধন্যবাদ। কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক এসে সজোরে তেকে থাপ্পড় মারলো। তে গালে হাত দিয়ে জাঙ্কুককে দেখে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, আপনার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না মিস্টার জিয়ন জাঙ্কুক। আর আমি আশা করিও না। নারীর গায়ে হাত তোলাকে পুরুষত্ব বোঝায় না জমিদার সাহেব, বরং কাপুরুষতা বোঝায়। আর আপনি সেটাই। আপনি একটা নির্বোধ মূর্খ কাপুরুষ। এখান থেকে আমি আজ বা কাল বা বছর পর হলেও পালাবো এবং নিজের পছন্দ মতো বিয়েও করব।
তের কথা শেষ হতে না হতে জাংকুক তের হাত ধরে তেকে নিয়ে যায় নিজের রুমে, ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় তেকে। আর জাংকুক রুমের দরজা বন্ধ করে দেয়। জাংকুক তেকে শাস্তি দিতে গিয়ে জাংকুক মগ্ন হয়ে যায় তের কোমল রসে ভরা যৌবন দেখে। জাংকুক তের সাথে জোর করে তেকে ভোগ করতে থাকে। অবশ্য ভোগ করা বললে ভুল হবে, কারণ তে এখন জাংকুকের হালাল বউ। জাংকুক তের সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে, তবে তে জাংকুককে কোনো বাধা দিল না, শুধু চোখের জলই আটকে রাখার বৃথা চেষ্টা করে অন্য পাশে তাকিয়েছিল সারা রাত। আর জাংকুক তেকে নিয়ে মজে ওঠে এক মারাত্মক নেশায়। দিন মাস তাই কারোর সাথে কোনো কথাই বলে না, এমনকি জাংকুকের সাথেও না। আর জাংকুক এটা মানতে পারছে না। তে তার রুমে বসে কিছু একটা লিখছিল, তখনই জাংকুক এসে হাজির তের সামনে। তেই জাংকুককে দেখে দাঁড়িয়ে যায়। জাংকুক থেকে বিছানায় নিয়ে যায় আর তের বিভিন্ন স্থানে স্পর্শ করতে থাকে, চুমু দিতে থাকে। কিন্তু তের ভিতরে কোনো ভাবাবেগ না দেখে জাংকুক উঠে চলে যায় রাগ দেখিয়ে। এভাবে কেটে যায় আরো কিছুদিন, আরো কিছু সময়, আরো কিছু মাস। হঠাৎ একদিন জাংকুকের বাবা ব্যাংফিডি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে জাংকুক শহরে ডাক্তারের খবর পাঠায়, কিন্তু এরই মাঝে তে ডাক্তারের অপেক্ষা না করে থেকে জাংকুকের বাবাকে প্রাথমিক চিকিৎসা করে জাংকুকের বাবা ব্যাংফিডিকে স্বাভাবিক অবস্থায় আনে। তে ছিল মেডিকেল স্টুডেন্ট। এসব দেখে তের প্রতি জাংকুকের ভালোবাসা বেড়ে যায়। জাংকুক ভেবে নিল তের বাবা মাকে জাংকুকদের বাড়িতে নিয়ে আসবে, এতে করে যদি তে একটু স্বাভাবিক অবস্থানে ফিরে আসে আগের মতো। জাংকুক সেটাই করলো। তে নিজের পরিবারকে দেখে সেই আগের মতো হাসি খুশি হয়ে যায়। এটা দেখে জাংকুক ভাবে তের এমন হাসি খুশি মাখা মুখ আর ওর এমন শালীন ব্যবহার তো আমার পাওয়ার কথা। আমিও ওর এমন হাসি খুশি আর শালীন ব্যবহার পেতে চাই, কিন্তু জাংকুক সে ব্যবহার তের কাছ থেকে পায় না। এতে করে জাংকুক চিন্তায় পড়ে যায়। হঠাৎ একদিন শোনা গেল তে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু বেশি দূর যেতে পারলো না তে। এর আগে জাংকুকের লোকেরা তেকে আবারও খুঁজে জাংকুকের বাড়িতে নিয়ে আসে। তে জাংকুকের সামনে বসে আছে। জাংকুক তের গালে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, আমার জান নিয়ে শান্তি পাবি তুই? বলতেই কেন এমন করছিস? তেই আমাকে মাফ করে একটু ভালোবাসতে পারবি না? বল, আমার চোখের দিকে তাকা। তুই তাকাস না তেই? তুই কি এখনো আমার চোখে তোর জন্য আমার মনে আকুতি দেখতে পারছিস না? আমি ভুল করেছি মানছি তো তেই, মাপ চাচ্ছি তো, মাপ করে দে না, দে না তেই, আমাকে মাপ করে একটু ভালোবাস। তোকে তোর কাছে আমি অনুরোধ করে বলছি তেই, আমাকে আমাকে তুই মাফ করে দে, আমাকে একটু ভালোবাস তেই। আমার মৃত্যুই হবে আপনাকে মাফ করা। তেই কথাটা শেষ না করতে জাংকুক তের ঠোঁটটা কামড়ে ধরে আর ঠোঁটে ঠোঁট রেখে জাংকুক বলতে থাকে, ঠিক আছে, তোকে মাফ করতে হবে না, তোকে কিছুই করতে হবে না, শুধু আমার সাথে থাকবি তুই, আর তোকে থাকতেই হবে। জাংকুক তের মুখে হাসি দেখার জন্য তের পরিবারকে জমিদার বাড়িতে আসার অনুমতি দিয়েই দিল। তেই এতে করে ভীষণ খুশি। কয়েক মাসের মাঝে জাংকুকের কাছে খবর এলো তে প্রেগনেন্ট। জাংকুক খবরটা শুনে ছুটে যায় তের রুমের দিকে। জাংকুক তের রুমের কাছে দরজার সামনে আসতেই জাংকুক দেখলো তে তার পেটের উপর হাত রেখে মনে বলছে, আপনি কিন্তু অনেক ভাগ্যবান জানেন, আপনার আরো 3টি আম্মু আছে, আপনি 3 ধরনের ভালোবাসা পাবেন তাদের কাছ থেকে, সবার জন্য পাগল হবেন, কিন্তু আপনার বাবার পাগল হলে চলবে না, একদম চলবে না। আপনার বাবা খুবই পচা, আপনাকেও পচা করে দেবে, কিন্তু আমি জানি আপনি তারই পাগল হবেন। কথাগুলো শুনে জাংকুক দৌড়ে তার কাছে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, আমি এই তেইকেই চাই, খুব করে চাই,
আমি আমার এই তেইকে খুব বেশি ভালোবাসি। সব কিছুর চেয়ে সব কিছুর বিনিময়ে আমি আমার এই তেইকে এইভাবেই চাই। সত্যি ভালোবাসা মানুষকে দেয় এক মুগ্ধকর হিমেল বাতাসের পরশ। সেই পরশ উপেক্ষা করার সাধ্য কারোরই নেই।